আসসালামু আলাইকুম, আমি এম এন জামান আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ল অ্যান্ড জাস্টিস থেকে। আজকের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠান মূলত আপনাদের আইনি জিজ্ঞাসার জবাব দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি আমরা অনুষ্ঠানের প্রারম্ভে আমাদের অতিথি আপনাদেরকে সমসাময়িক বিষয় অথবা ইসলামিক কোনো বিষয়ে ওপেনিং রিমার্ক দিয়ে থাকেন। আজকেও এর ব্যত্যয় ঘটবে না। আজকেও আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিজ্ঞ আইনজীবী এবং বউ সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমপি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামান ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে এবং আপনার শ্রোতা বন্ধুদের দোয়ার বরকতে ভালো আছি মাশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমার শ্রোতারা আপনার জন্য অনেক অনেক দোয়া করেন। থ্যাংক ইউ। এবং অনেকে জিজ্ঞেস হলে আপনার কথা জিজ্ঞেস করেন কেমন আছে। ভেরি কাইন্ড অফ ইউ দেম। সো দর্শক, আমরা দেরি করব না, আমরা সরাসরি চলে যাব ওপেনিং রিমার্কে। ব্যারিস্টার সাহেব, আজকে ওপেনিং রিমার্কে কি আছে? ভাইজান, আজকের ওপেনিং রিমার্ক সম্বন্ধে বলার আগে আপনারা যারা টিভির সামনে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আমার প্রেজেন্টার ভাইও বলেছেন, আমিও বলতেছি, আপনারা সকলকে মুবারকবাদ এবং আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, যাদের ভিতরে ঈমান আছে, যারা আল্লাহ একজনের উপরে, নবীজির রিসালতের উপরে বিশ্বাস করেন, তাদের জন্য আজকের এই ওপেনিং রিমার্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? আজকের যে তারিখটা, আজকের দিন হলো এই যে 12 নম্বর ইসলামিক মাস জুলহাজ্জার প্রথম তারিখ, এবং জুলহাজ্জার প্রথম 10 দিনের কথা কোরআন শরীফে এসেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালায়ালিন আশরা। আল্লাহ বলতেছেন এই 10 দিনের কথা। বুখারী শরীফে এসেছে যে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়ার জন্য এটা এত ইম্পর্টেন্ট যে আর কোনো 10 দিন এইভাবে ইসলামিক ক্যালেন্ডার মধ্যে নাই। বন্ধুরা, এই 10টা দিন এত ইম্পর্টেন্ট কেন? এর মধ্যে একটা কারণ হলো এই 10 দিনের ভিতরে হচ্ছে ইয়াউমুল আরাফা, এই 10 দিনের ভিতরে হচ্ছে হজ, এই 10 দিনের ভিতরে হচ্ছে ঈদুল আযহা। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াল শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কথা কোরআনে কারিমে বলতেছেন। আর আমি আপনাদেরকে আজকে যেটা বলবো যে এই 10 দিন যে আজকের দিন থেকে শুরু হলো, এটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ওয়ান অফ দ্য রিজন ইজ দেন এই 10 দিনের মধ্যে হজ। হজ জিনিসটা কি বন্ধুরা? আপনারা সবাই জানেন যে যারা অবস্থাশীল মানুষ তারা হজে গিয়ে জীবদ্দশায় একবার হজ করেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পবিত্র মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ধর্মকে 5টা পিলারের উপর রাখা হয়েছে। ফার্স্ট পিলার আল ঈমানু বিল্লাহ। প্রথম পিলার হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আল্লাহ একজন, নবীজি আল্লাহর রসুল, এটা হইল প্রথম পিলার। এটা ইউনিভার্সাল, ধনী গরিব, পুরুষ মহিলা, ছোট্ট বড় সবাইকে বিশ্বাস করতে হয়। এই বিশ্বাস যদি না থাকে তাইলে আপনি ঈমান বা ইসলামের গণ্ডির ভিতরে আসতে পারলেন না। গেল নাম্বার 1। নাম্বার 2 এবং 3 বন্ধুরা, এটা হলো ফিজিক্যাল বা শারীরিক। নাম্বার 2 হলো সালাত, 5 বেলা নামাজ পড়া। আর নাম্বার 3 হলো সাওম, রমজানুল মুবারক আসলে রোজা রাখা। 3টা। এই 2 নম্বর আর 3 নম্বর হলো শরীরের ইবাদত। এটা আর্থিক বা টাকা পয়সার সাথে কোনো সম্পৃক্ত না, কিন্তু 4 নম্বর এবং 5 নম্বর এটা সম্বন্ধে আজকে কথা বলবো। 5 নম্বর যেটা জাকাত, এটা হলো ফিনান্সিয়াল, এটা হলো শুধু অর্থের উপরে
টাকার উপরে আপনি যদি ধনী হন, আপনি যদি মালে আপনি সব আপনার কাছে থাকে, যথেষ্ট সেভিংস থাকে, তাইলে আপনাকে জাকাত দিতে হবে। বন্ধুরা 4 নম্বর যেটা, এটাই বলা উদ্দেশ্য আজকে, যেটার নাম হজ্জ বাইতুল আতিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলতেছেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অর্থ দিয়েছি, টাকা দিয়েছি এই পরিমাণ যে মক্কা শরীফ এসে আবার চলে যেতে পারো, তাদের উপরে আমি হজ ফরজ করেছি। হজ কি প্রত্যেক বছরে হজ করা ফরজ না, জীবদ্দশায় আপনার জীবনের ভিতরে একবার হজ করাটা ফরজ। বন্ধুরা, এই হজে যখন যাবেন তাহলে দেখবেন এই আল্লাহর যে ঘর, হযরত আদম আলাইহিসসালাম বেহেশত থেকে দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে ঘর স্থাপন করেছিলেন, কোরআন শরীফের আরেক জায়গাতে আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি এই মক্কা শরীফে কাবা নামের যে ঘরটা, এটা হলো মানব ইতিহাসে সর্বপ্রথম ঘর। আর এটার কোনাতেই হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে একটা সুভিনিয়ার নিয়ে এসেছিলেন, একটা পাথর। এই পাথর নাম হজরে আসওয়াদ। এইটা প্রথমে এর রং সাদা ছিল, আর থ্রো দি টাইমস লোকজন এখানে গিয়েছে, মানুষের পাপ রাশিকে আকর্ষণ করে এটা নিয়ে গেছে, এর কারণে এটার নাম হজরে আসওয়াদ বা কালো পাথর হয়ে গেছে। বন্ধুরা, ওয়াজ না, একটা মাসআলা বলি। দিনের মাসআলা হলো, আপনার উপরে যদি একবার হজ ফরজ হয়ে যায় আর আপনি হজ যদি না করেন, পরে আপনি যদি গরিব হয়ে যান, এই মাথার উপরে আপনার হজটা থেকে যায়, এটা যাবে না। এর কারণে আপনার যখন টাকা পয়সা হলো, 3টা কন্ডিশন। একটা হলো সরকারের দিক দিয়ে আপনার কোনো অসুবিধা নাই, আপনি ভিসা পেতে পারেন, আপনার সরকার আপনাকে সৌদি আরব যেতে কোনো অসুবিধা দিচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, আপনি শারীরিক দিক দিয়েও আপনি সুস্থ আছেন। আর নাম্বার 3, টাকা পয়সা দিয়েও আপনি গিয়ে হজ করে আসতে পারেন। তাইলে মনে রাখবেন, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, আর হজ ফরজ হয়ে গেলে এটা মাথার উপর থেকে যায় না। বন্ধুরা, এর কারণে আপনারা যাদের উপরে হজ ফরজ আছে, আমি মনে করি ইংল্যান্ডের মতো জায়গায়, এটা আমার ব্যক্তিগত অভিমত, ইংল্যান্ডের মতো জায়গায় লিগ্যাল অবস্থায় যদি কেউ 6 মাস রোজগার করে, তাইলে তার উপরে হজ ফরজ হয়ে যায়। হ্যাঁ, আরেকটা মাসালা বলি, যাদের উপরে হজ ফরজ তারা প্রথমে উমরাতে যায় না। না না না, উমরা হলো বারান্দা। একটা বাড়ি করতে হলে প্রথমে আপনি বাড়ি করবেন, তারপরে বারান্দার দিকে তাকাবেন। বারান্দা ছোট্ট হবে না, বড় হবে। হজ এটা হলো ফরজ, আর উমরা হলো বন্ধুরা সুন্নত। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু, একটু খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ হাদিস, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা, যাকে কোনো সরকার বা আইন হজ করতে বাধা দিল না, আও মারাদুন হাবিসুন, অথবা এমন কোনো রোগ যার কারণে ওইখানে সে হাঁটতে পারে না, চলতে পারে না, এই ধরনের রোগও তাকে কোনো বাধা দিল না। চিন্তা করেন, যাকে আইনও বাধা দিল না, কোনো রোগও বাধা দিল না, তারপরে তার গুরবতি বা গরিবিও বাধা দিল না, আর সে মারা গেল। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধুরা, ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া, তার মৃত্যু আরেকজন ইহুদি বা নসরা, তার মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নাই। খুবই শক্ত কথা। জি, খুবই শক্ত কথা, খুবই সত্য কথা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সেইং দ্যাট। এর কারণে বন্ধুরা, যার উপরে হজ ফরজ হয়ে গেছে, বলবেন না, না না আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি নাই। একজন আসে বলতেছে আমার ছেলেটাকে বিয়ে দিতে পারি নাই, আরেকজন বলতেছে আমার
আমার লোন আছে ব্যারিস্টার সাহেব, এই লোনটা দিয়ে দেই। আরে ছেলের বিয়ে হলো না, তারপরে আপনি মারা গেলেন। মেয়ের বিয়ে হলো না, পরে আপনি প্যারালাইসিস করে হার্ট অ্যাটাক করলেন। তারপরে লোন দিতে পারলেন না, আপনি এমন একটা অসুখ হইলেন যে আপনি হুইল চেয়ার বাউন্ড হয়ে গেলেন। এর কারণে খবরদার, যাদের উপরে হজ ফরজ তারা যেন টাইম মতো হজ করে ফেলেন। একটা হাদিস শরীফের কথা বলি যে 3টা জিনিস, আমার অফিসে একটা কম্পিউটার হলো কি, কম্পিউটারটা খুব স্লো হয়ে গেছে, তো কি করব, আরে পাশের কম্পিউটারও স্লো হয়ে গেছে, ডেল কম্পিউটার। তখন ইস্ট লন্ডনের এক ভাইকে ফোন করলাম, সে বলল ব্যারিস্টার সাহেব আপনি এটার হার্ড ডিস্কটাকে পাল্টায় ফেলতে হবে। কেন? হার্ড ডিস্ক একটু স্লো হয়ে গেছে। হার্ড ডিস্ক যেখানে সম্পূর্ণ ইনফরমেশন জমা থাকে। তারপরে ওনাকে টাকা দিলাম, আমার হার্ড ডিস্কটা পাল্টিয়ে দিল, আমার কম্পিউটারের ইনফরমেশনটা অন্য কোথাও নিয়ে রেখে পরে আবার আপলোড করে দিল। আপনার জীবনের যদি হার্ড ডিস্ককে ক্লিন করতে হয়, নবীজি বলেন যে 3টা জিনিস যদি আপনি করেন, তাইলে আপনার বিগত জীবনের যে হার্ড ডিস্ক আছে, হার্ড যেটা, অর্থাৎ আপনার যত পাপ রাশি আছে, যত ধরনের গুনাহ আছে, 3টা কাজে মাফ হয়ে যায়। বন্ধুরা, একটা হলো আল হিজরাতু তাহদিমু মা কাবলাহা। যদি নবীজির আমলে কেউ মক্কা শরীফ থেকে রিস্ক নিয়ে 300 মাইল দূরে পায়ে হেঁটে উঠে চলে, সে হিজরত করে মদিনা শরীফ যায়, তাইলে আগে যত পাপ করেছে সব কিছু আল্লাহ মাফ করে দেন। আর 2 নম্বর হলো ওয়াত্তাওবাতু তাহদিমু মা কাবলাহা। আপনি যদি অন্তর দিয়ে একাভাবে আল্লাহর কাছে সরি বলে, যা করেছি আল্লাহ লুকাইয়ে করেছি, কেউ দেখে নাই, তুমি এইভাবে আমাকে মাফ করে দাও, কান্নাকাটি করে, গিরগিরে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন। আল্লাহর নবী বলেন তওবার দ্বারা আগের যে হার্ড ডিস্ক আছে এইটাও সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর ফাইনাল যেটা হলো আল হাজ্জু ইয়াহদিমু মা কাবলাহু। যদি কেউ হজ করে, বলা হয় তার মার ঘর থেকে জন্ম নেওয়ার পরে যেভাবে বেগুনা একদম পাক পবিত্র হয়ে জন্ম নিয়েছিলেন, হজ করার পরে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে বেগুনা করে দেন। আমাদের এই এনটিভির ডাইরেক্টর সাহেব মোস্তফা সরওয়ার সাহেব, বাবু ভাই হজ করতে গেছেন, আল্লাহ ওনাকে হজ্জে মবরুর নসিব করুক। যারা হজ করতে গেছেন, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আমাদের শ্রোতা যারা গেছেন, তারা সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের হজ্জে মবরুর নসিব করেন। আপনারা একবার আমাদের সাথে, আমার বন্ধুবরের সাথে আরেকবার একটু আমিন বলেন। বন্ধুরা, এর সাথে আরেকটা কথা বলি, হজ যখন করতে যাবেন, সময় ফুরিয়ে যাচ্ছে, তখন আপনি মদিনা শরীফে যাবেনই। মদিনা শরীফে যখন যাবেন, ওহ বিউটিফুল এই ফিলিং যে নবীজির রওজা শরীফের সামনে যাওয়ার পরে, এটা বলার মতো না। যাওয়ার পরে দেখেন, আমরা যখন নবীজির উপরে দুরুদ পাঠাই তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ গো তুমি নবীজির উপরে আমাদের পক্ষ থেকে সালাত সালাম পাঠিয়ে দাও। কিন্তু যখন নবীজির রওজা শরীফের সামনে যাই বন্ধুরা, তখন বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, আপনাকে আমি সালাম করতেছি, আপনাকে আমি সম্মাননা জানাচ্ছি, অর্থাৎ ফেস টু ফেস, আলাইকা অর্থাৎ দি সেকেন্ড পারসন হিসাবে সোজাসুজি। এর কারণে নবীজি বলেন মান যারা কবরি বাদা মামাতি, যে আমার কবরকে জিয়ারত করতে আসলো আমি দুনিয়া থেকে চলে যাবার পরে, নবীজি বলতেছেন ফাকাদ জারানি ফি হায়াতি, সে যেন আমাকে জীবিত অবস্থায় এসে আমার কাছে সালাম করে গেল। এবং এই হাদিসের পাশে আরেকটা হাদিস, নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু আলাইয়া শাফাআতি, যে আমার কবর জিয়ারত করতে আসবে তার জন্য রোজ হাসরের দিনে আল্লাহর কাছে তাকে মাগফিরাতের জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হজ করি নাই, আল্লাহ আমরা সকলকে যেন হজ করার তৌফিক দান করেন। আর যারা হজ করে ফেলছি তাদেরকে যেন রব্বুল আলামিন বারবার
মক্কা মদিনা জিয়ারত করে হজ করার তৌফিক দান করেন। যাবেন তো হজে, বলবেন না আমার এই অসুবিধা, সেই অসুবিধা, কর্জ আছে, ছেলের বিয়া, মেয়ের বিয়া, আচ্ছা আগামী বছর, এটা করবেন না। সুনার ইজ বেটার, যত তাড়াতাড়ি করবেন। মা বোনদের উপরেও ফরজ। আপনারা এখানে হলিডেতে যান, টার্কিতে যান, মরক্কোতে যান, সবচেয়ে বড় হলিডে হলো এই হজটা করা। আল্লাহ আমাদেরকে তুমি হজ করার তৌফিক দান করো, যারা করি নাই আর যারা করে ফেলছি তাদেরকে বারবার হজ করার তৌফিক দান করো। আর হজে যারা গেছেন তাদের দুয়াতে যেন রব্বুল আলামিন আমাদেরকেও স্মরণ করে দিও। আমিন ইয়া রব্বুল আলামিন। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আপনারা ওপেনিং রিমার্কের মাধ্যমে আমরা যে বিষয়টি পরিষ্কার হলাম, জি, আপনার রাস্তা যদি নিরাপদ, যাতায়াত যদি নিরাপদ হয়, জি, সরকার থেকে কোনো অসুবিধা না থাকে, সেটাই, আপনি যদি সুস্থ থাকেন এবং আপনার যদি টাকা পয়সা থাকে যাওয়ার মতো, টাকা পয়সা যে যাওয়া আসার খরচ বা ফ্যামিলি সব কিছু মিলিয়ে থাকে, তাহলে আপনাকে ইমিডিয়েটলি হজ করতে হবে। এটা ইমিডিয়েট ফরজ। পরে আবার আপনি অসুস্থ হয়ে গেলে অথবা ওই ফরজ যায় না, মাথার উপরে থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল সবাই আলামিন। সময় মতো হজ করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, ওপেনিং রিমার্ক ছিল। আশা করি আমরা সবাই উপকৃত হয়েছি এ থেকে। এবার আসুন আমরা আপনাদের প্রশ্ন জেনে নেই, তারপর উত্তরের দিকে যাব। কে আছেন আজকের প্রথম কলার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমাদের কলটা ড্রপ হয়ে গেছে, আমরা অত্যন্ত দুঃখিত। জি কলার, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমার নাম জি, আপনি নামটা পরিষ্কার হয় না একটু যদি। জি বলুন, আপনার নাম বলুন এবং কোথায় থেকে ফোন করছেন? আমার নাম হক, আমি ইংলিশ থেকে ফোন দিচ্ছি, লন্ডন থেকে। ওকে হক সাহেব, লন্ডন থেকে আপনি কল করেছেন। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের হজের আলোচনা আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগেছে। উনি সঠিক কোরআনে আয়াত দিয়ে প্লাস সঠিক হাদিস দিয়ে উনি ব্যাখ্যাটা করছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার সাহেব শুনছেন, আপনার প্রশ্ন করে ফেলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি এই দেশে 24 বছর যাবৎ আছি। এখন আমি 2 বছরের গ্রান্টে অ্যাপ্লাই করছি। তো আমার এই বিষয়ে কিছু কিছু ডকুমেন্টস আমার নাই, খালি জাস্ট আমার পাসপোর্টটা আসলো, আর বাকিগুলো আমি সবকিছু হারিয়ে ফেলেছি। তো এখন এই পজিশনে আমি কি ওই অ্যাপ্লিকেশনটা যে করলাম ওটা কতটুকু গ্রান্ট হবে কিনা এটা জানি। ঠিক আছে, বুঝা গেছে। ধন্যবাদ হক সাহেব আপনার প্রশ্নের জন্য। আমরা কন্ট্রোল রুমকে বলবো আমাদের এখানে একটু সাউন্ড বেশি হচ্ছে, যদি একটু লক্ষ্য করেন প্লিজ। আমরা যাচ্ছি পরবর্তী কলে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমার নাম শামীম, আমি লুটন থেকে করছি। লুটন থেকে শামীম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আপনার যে পাওয়ার ভাইপারটা লাগছে, যে পাওয়ার আমরা ওখান থেকে আমরা থাকি, এমবেসি থাকি, এইটা মনে হয় যে ওয়ার্ক করে তো রেজিস্টার করা লাগে এবং ফরেন মিনিস্ট্রি ফাটাই লাগে, ওটা লাগে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। তার আগে আমরা আরেকটা প্রশ্ন নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি জি, আমার নাম ফিরোজ, আমি নিউকাসল থেকে বলছি। ফিরোজ নিউকাসল থেকে, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি জি, আসলে প্রশ্নটা দিতাম এবং আপনার অ্যাডভাইসও খুঁজছি বিষয়টা। তো আমি একটা মেয়েকে আর কি বিয়ে করবো, সে কেয়ার অফ বিষয় আছে, সে কন্ট্রাক্ট বিয়ে করে আসছে, দুটো জমি আছে। তো এখন এখানে সে তারা ডিভোর্স ফাইল করেছে, তারা দুজনে আলাদা পাশাপাশি করতে, ডিভোর্স ফাইল হলে বিয়ে করে আসতে পারে লিগালি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি তাকে মুসলিম কাজে বিয়ে করি আর তারপরে ডিভোর্স হওয়ার পরে ইউকেতে নর্মাল যেটা ইলিগাল ভাবে রেজিস্টার বিয়ে করি,
এমন কিছু কি আছে যেটা সমস্যা করতে পারবে আমাকে পরে? ফিরোজ সাহেব, আপনার স্ট্যাটাস কি? আপনি কি সঙ্গে খারাপ হবে হোমোকে জানানো যাবে? জি ফিরোজ, আপনাকে আমাদের ব্যারিস্টার সাহেব একটু জিজ্ঞেস করছেন, আপনি একটু শুনুন। জি জি আপনার স্ট্যাটাস কি? আপনি কি ব্রিটিশ না আপনার ইনডিফিনিট লিভ? জি ইনডেফিনিটলি। তো আপনি চাচ্ছেন আরেকজন কেয়ার ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হয়ে দেশে এসেছে, জি কিন্তু ওইটা 2 নম্বরই ছিল, এখন ওইটা ডিভোর্স করার আগে আপনি চাচ্ছেন এই মহিলাকে ইসলামিক্যালি বিয়ে করতে, এই তো? জি 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 জি। তো আপনি ওকে টাকা দিয়ে আপনিই তো আনাইছেন, তাই না? জি না, আমি নাই। জি না, ওনারা আলাদা ভাবে এসছে, আরেকজন সঙ্গে আর কি ডিপেন্ডেন্ট হয়ে এসছে, তারা দুজনই আলাদা আলাদা পাত্রপাত্রে ঘুরছে বিয়ে করার জন্য। এখন আপনি এনাকে বিয়ে করবেন, আপনার আগের বিয়ে কি হয়েছে? জি না, আমার আগে বিয়ে মানে ওটা আমারটা ডিভোর্স হয়ে গেছে, তো আমার কোনো ইয়ে নেই এখানের মধ্যে, আমার কোনো সমস্যা নেই। তো ওনাকে নিয়ে আর কি। তা আপনার প্রশ্নটা হলো যে আপনি যদি ওকে বিয়ে করেন ইসলামিক্যালি, অর্থাৎ শুধুমাত্র নিকাহ করে, তাইলে আপনার কোনো অসুবিধা হবে কিনা, এই তো? জি পরে হ্যাঁ। ওকে, শুনতে থাকেন, ঠিক আছে। হ্যাঁ ব্যারিস্টার সাহেব, আমরা ব্রেকের দিকে যাচ্ছি, জি, please. আরেকটা প্রশ্ন নিয়ে নেই। না, এবার আমাদের তো 3টে হয়ে গেছে তো অলরেডি। তাহলে উত্তর শুরু করলে হয়তো শেষ হবে না, আমরা শুরু করতে পারি আমাদের। জি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। লন্ডন। হক সাহেব লন্ডন থেকে ফোন করেছেন। প্লিজ, আমরা অনেক অনুষ্ঠানে বলেছি হক সাহেব যে নামের আগে আব্দুল থাকে বা এই ধরনের আল্লাহর নাম আছে 99টা, আর আল্লাহর আসল নাম হলো আল্লাহ, এই নামগুলোর আগে আল্লাহর নাম দিয়ে বলবেন না নিজের নাম। হক হলো আল্লাহর নাম। আপনি হয়তো আব্দুল হক বলবেন, সাইফুল হক বলবেন, এরকম একটা। তো হোয়াট এভার ইট ইজ, পুরো নামটা বললে আমরা খুশি হইতাম। আপনি বলতেছেন যে 24 বছর হয়ে গেছে এই দেশে আসার, এখন 20 বছর গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করেছেন হোম অফিসের কাছে যে আপনি 20 বছর ধরে এখানে আছেন, কিন্তু প্রত্যেক বছরের প্রমাণ আপনি হোম অফিসকে দিতে পারেন নাই, কারণ আপনি সব কিছু হারিয়ে ফেলেছিলেন। শোনেন হক সাহেব, আইনটা হলো যে আপনি 20 বছরের গ্রাউন্ডে করবেন, কিন্তু করলে প্রত্যেক বছর যে আপনি এখানে ছিলেন ডাক্তারের এভিডেন্স দিয়ে অথবা ব্যাংকের এভিডেন্স দিয়ে বা অন্য কোনো এমপ্লয়মেন্টের এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হয়। আপনার সমস্যা হলো আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন। হারিয়ে ফেললে কি হবে? আপনি কোনো জায়গায় তো আপনি ভাড়া ছিলেন, কোনো জায়গায় আপনি থেকেছিলেন, কারোর সাথে কাজ করেছেন, কোনো বন্ধু বান্ধব আছে, তারা যদি তাদের ব্রিটিশ পাসপোর্ট দিয়ে। আব্দুল হক সাহেব, আপনি তো যাবেন না, ব্যারিস্টার সাহেব অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন, আরও বিস্তারিত বুঝিয়ে দেবেন। তার আগে আমাদেরকে যেতে হচ্ছে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রশ্ন উত্তরের অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। আমরা বিরতির আগে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম কলার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। এবার আমরা আমাদের প্রথম কলার আব্দুল হক, ওনার প্রশ্নের উত্তর, অসম্পূর্ণ প্রশ্ন উত্তরে যাবো। জি, আমি আব্দুল হক সাহেবকে বলতেছিলাম যে আপনি চিন্তা করতেছেন ডকুমেন্ট কিভাবে দেখাবেন। আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট হয়তো পাচ্ছেন না, হয়তো মেডিকেল রেকর্ড পাচ্ছেন না, কিন্তু আপনি যে সমস্ত লোকজনের সাথে কাজ করেছেন, তাদের সাথে থেকেছেন, আপনার বন্ধুবান্ধব, তাদের কাছ থেকে তাদের ব্রিটিশ পাসপোর্ট সহ এক একটা চিঠি নেবেন যে আপনাকে চিনেন, আপনার সাথে কাজ করেছেন, আপনি ওনার বাসায় ভাড়া ছিলেন কতদিন থেকে কতদিন, এরকম দিয়ে আমি এরকম 2-1টা কেস উইনও করেছি। মাঝখানে যদি 2-1 বছরের গ্যাপ হয়, তাইলে এই ধরনের আপনি চিঠি নিয়ে অথেন্টিকেটেড করে সলিসিটারের সামনে গিয়ে একটা এফিডেভিটের মতো করে আপনি যদি সাবমিট করেন, হোম অফিস উইল অ্যাকসেপ্ট ইট। ভালো থাকেন হক সাহেব, অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং কলার নাম্বার 1। আজকে এই পবিত্র 10 দিনের মধ্যে প্রথম দিনের অনুষ্ঠানে আপনি প্রথম কলার। থ্যাংক ইউ ভেরি মাচ। শ্যাল আই গো টু শামীম? প্লিজ, শামীম লুটন। কলার নাম্বার 2, শামীম সাহেব লুটন থেকে ফোন করছেন, কইরা পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে ফোনছইন যেন হাই কমিশন থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করিয়া নিয়া বাংলাদেশও সাব রেজিস্ট্রার অফিসও রেজিস্টার করতে হয়। তা ঠিক শুনছেন,
তা আপনার প্রশ্নটা হইল যে একটা বাংলাদেশে আবার ফরেন অফিসও নেওয়া লাগেনি। হ্যাঁ, ফরেন অফিস হাইকোর্টের সামনে আছে। ফরেন অফিসের মেইন রাস্তা বা একটা কাউন্টারও আছে। আপনি প্রথমে করবা কিতা আমি কইয়া দেই, যে সময় হাইকমিশন থেকে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা করিয়া নিলা, করিয়া নেওয়ার পরে খুব খেয়াল করে শুনুন জানো, করিয়া নেওয়ার পরে ওটা নিয়া ফরেন অফিসও জমা দিবা, একটা কাউন্টার আছে, থোড়া পয়সা লাগে। এখানে কিছু দালালু উলালো আসেন, তারা দিলাইলে থোড়া পয়সা তারা করিয়া দিলা, করিয়া দেখিলা তারা ওখানে আত নিয়া হাইকমিশনের লগে যোগাযোগ করে বলে এই যে পাওয়ার অফ অ্যাটর্নির যে নাম্বারটা একটা কিতা সঠিক আছে নি লন্ডন বাংলাদেশ হাইকমিশনও, তারা অনলাইন ইয়েস হইয়া দিলায়, তখন ফরেন অফিস থেকে একটা স্টাম্প দিয়া আপনার এই জিনিসটা দিলেইল। তো এটা নেওয়া যাইবা সিলেট গিয়া ডিসি সাহেবর যে অফিস আছে, যে বিল্ডিংও নাই লাগা বিল্ডিংও, ও যে ডিসি সাহেবে আবুল হোসেন সাহেবে যে মসজিদ করছেন কালেক্টরেটর ভিতরে, এর খাসাত একটা বিল্ডিং আছে, 4 তলাত লইয়া যাইবা। 4 তলাত লইয়া গিয়া 4 তলাত আপনি ফাইবা ওলাখানে কাউন্টার আছে, তারা আপনার একটা জমা নিব। জমা নেওয়ার পরে তারা শিলসাপড় করিয়া দিব, আপনি একটা লইয়া যাইবা শেখঘাট, ওখানো ভূমি অফিস আছে। ভূমি অফিসও যাওয়ার পরে ওখানো এই যে ভূমি অফিসে যাওয়ার পরে এসি ল্যান্ড এক ভদ্রলোক আছে, তাইন শিলসাপড় মারিয়া দিবা। ওখান থেকে আইব আবার ডিসির অফিসও কিছু মালফানি খাওয়াইয়া ও কাগজ ওখান নেওয়ার বাদে তখন আপনি সাব রেজিস্ট্রারের কাছে গিয়া রেজিস্টার করবা। এর আগে রেজিস্টার করতে পারত না। থ্যাংক ইউ। এটা কোন ধরনের ফির কথা বললেন? এগুলা ওপেন সিক্রেট। আপনি যদি বাংলাদেশে এই সিস্টেমের লগে না যান তাহলে 5 বছরেও কিছু করতে পারত না। ধন্যবাদ। এরপরের কলার নিউ ক্যাসেল থেকে ফিরোজ। হ্যাঁ, নিউ ক্যাসেল থেকে আমাদের ভাই ফিরোজ সাহেব ফোন করেছেন, বলতেছেন ওনার ওয়াইফ ছিল, হয়তো বাচ্চাও ছিল, ফ্যামিলি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার আগের সম্পর্কটা টিকে নাই। ওয়াইফ চলে গেছে এক পথে, উনি ফিরোজ সাহেব এসেছে আরেক পথে। তাহলে তরুণ মানুষ এখন পেয়েছেন এক ভদ্রমহিলাকে, উনি আরেকজন কেয়ার ওয়ার্কারকে স্বামী বানাইয়া এই দেশে আসছে 2 নম্বরইভাবে। অর্থাৎ ওই কেয়ার ওয়ার্কারের আসল ওয়াইফ না, উনি শুধু টাকা দিয়ে হোক আর যেভাবে হোক চলে এসেছে, সে কিন্তু সিঙ্গেল। সে সাহেব, আমরা যদি একসাথে থাকি তাহলে কি অ্যালাউড হবে? যে জিনিস আপনাকে আমার সামনে 200 পাউন্ড ফি দিয়ে যে জিনিস আপনি জানার কথা ছিল, এটা আপনাকে বলে দিচ্ছি এখন। এটা কি? এই দেশের 37% পুরুষ আর মহিলা যারা একসাথে থাকে তাদের বিবাহ রেজিস্টার নাই। তো আপনি যদি মুসলমানির তরিকা মতো তাকে বিয়ে করে ফেলেন, বিয়ে করে আপনি একসাথে থাকতে পারেন, কিন্তু আপনি হোম অফিসে কোনো অ্যাপ্লাই করতে পারবেন না এই মহিলার জন্য। আপনার মাস্ট হলো যে ওই যে হাজব্যান্ডকে হাজব্যান্ড বলে আসছে তার সাথে ডিভোর্স করা। আমি এরকম কেস কয়েকটা আমার চেম্বারে আছে, কয়েকটা। এটা যদি ডিভোর্স না করা হয় আর উনি যদি কোনোভাবে বলে দেয় যে আমি তো এইভাবে 2 নম্বরই, মেয়েরা বোকামি করে কেউ কেউ বলেও দেয় যে আমি তো 2 নম্বরই করে আমার দেশে সুখ ছিল না, শান্তি ছিল না, মেরে ফেলবে, এই সেই কথা বানাইয়া আমি টাকা দিয়ে এখানে এসেছি, এই কথা যদি বলে যে আগের বিয়েটা তার জেনুইন না, তাহলে সুজা লাল করে কয়েক বছরের মধ্যে চলে যাবে। কারণ সে এত ফ্রড করেছে, দেন বিয়ের ছবিটাকেও সে 2 নম্বরই করেছে, কাবিনটাকে 2 নম্বরই করেছে, তারপরে এই যে স্বামী স্ত্রী যেখানে সই করেন এইটাতেও 2 নম্বরই করেছে। তো এখানে বলতে হবে যে সে বিয়েটা জেনুইন ছিল, কিন্তু এখন সে ডিভোর্স করবে এবং ডিভোর্স করার পরে আপনি আবার অফিসিয়ালি তাকে বিয়ে করবেন। এর আগে আপনি থাকতে পারেন, এই দেশের আইনত কোনো অসুবিধা নাই। কথাটা বোঝা গেছে আমার? কঠিন হয়ে গেল। কোন জিনিসটা কঠিন আমাকে বলেন। ওনারা তো আমি বললাম না, ওনারা তো মুসলমান, জি মুসলমান হিসাবে একসাথে থাকতে পারে না।
না বিয়ে আমি বললাম তো ইসলামিকলি বিয়ে করে থাকবে, ধন্যবাদ। কিন্তু ইসলামিকলি বিয়ে করবে ওইটা তো রেজিস্টার করতে পারবে না। সে ইসলামিকলি বিয়ে করে থাকবে, করার আগে ডিভোর্স নিতে হবে, ইসলামিকলিও নিতে হবে। ওইখানে তো ওকে বিয়ে করে নাই তো, এখানে কোনো দেয়ার ওয়াজ নো ম্যারেজ। ওই আগের যে যাকে স্বামী বলে আসছে তাকে তো সে বিয়ে করে নাই, শুধুমাত্র ওই এন্টি ক্লিয়ারেন্সের জন্য সে বলছে আমার হাজবেন্ড। আমার কথাটা বুঝতে পারছেন? বুঝেছি। সেখানে কিন্তু আক বা আনুষ্ঠানিকতা কিছুই হয় না, কিছুই হয় নাই, শুধুমাত্র ওই কাগজ। তো এই কাগজটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ডিভোর্স না নেবেন এটা তো ভ্যালিড, তো এটা আপনি হোম অফিসে কোনো কিছু করতে পারবেন না। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমরা যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা আমাদের কলার ড্রপ হয়ে গেছে। আমাদের যে দুঃখিত, আমরা কলটা নেই তারপরে। জি প্লিজ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিসেস বেগম। কেমন আছেন আপনি? কই থেকে মাতিরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিসেস বেগম লন্ডন থেকে। আমার প্রশ্ন হইল গিয়া, আমার বাচ্চার লাগি আমি হোম অফিসে ফিরে গেলে অ্যাপ্লাই করছিলাম। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স আন্ডার 15 বছর। বাচ্চা লাগি কি তাহলে করলো আপনার না কি না? এখানে আমার হাজবেন্ডের থেকে মেয়ে প্রশ্ন হইল, আমার আগের একটা বাচ্চা আছে, আমি ছিলাম লোকে বা তখন অ্যাপ্লাই করছি, হোম অফিসে অ্যাপ্লাই করছি যে ফিরে গেল লাগি। ফি ওয়েভার। তারপরে এখন 5 মাস পরে 22 তারিখ জানাইতে মুভিস করে খবরাইছে যে আবার আরো ডকুমেন্ট দেওয়া লাগে, গরম মর্গে আমার হাজবেন্ডের ডেথ স্টেটমেন্ট, আমার ডেথ স্টেটমেন্ট, এরপরে ডাক্তারি রেকর্ড দেওয়া লাগে। আপনার বাচ্চা এই দেশে আইসে গেলাম ম্যাডাম? আইছে না, আমার সেকেন্ড ম্যারেজ, বাট আমার বাচ্চা তো আমি আমার হাজবেন্ড আমার আইনিছি। বুঝলাম না, আপনার বাচ্চা কোন জায়গাতে এখন যার লাগে ফি ওয়েভার করছেন? বাংলাদেশও। তো বাংলাদেশও আগর হাজবেন্ড আগর তরফা আপনার বাচ্চা? জি। তো এখন ফি ওয়েভার কিতা লাগে করছেন? আমার হাজবেন্ড তো টেনশন না, তো কানুন নাই, বাট আমি তাদের টাকা দেখা লাগে। এই ফি ওয়েভার করলে তো আপনি যে ফয়লাকুর রিকোয়ারমেন্ট একটা ই হাজবেন্ডের তো বাচ্চা নাই নাকি? না না, এই যে ছেলে আপনি যারে আনবার লাগি চাইরা বাংলাদেশ থেকে, এই ছেলের বাপ তো আরেকজন। তার বাবা কি জীবিত আছেন দেশে? জীবিত আছেন। বাপ জীবিত আছেন? তো ফি ওয়েভার লাগে নন কিতা জানতে চাইরা আপনি হলতা ম্যাচ করিলেন। ফি ওয়েভার করা যাবে কিনা বিষয়টা আমাদের ব্যারিস্টার সাহেব বসে আবার 5 মাস পরে তারা জানাইছেন যে আরো ডকুমেন্ট দেওয়া লাগে। তখন কিতা চাইরা আপনি? আপনি লন্ডন কোন জায়গাতে মাথিরা বোন? আপনি আপনার দেশের বাড়ি কোন জায়গাত? আপনি আমার প্রশ্নের উত্তরটা খুব ভালো করে শুনুন জানো, খুব ভালো করে শুনুন জানো। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ মিসেস বেগম। ওয়ালাইকুম সালাম আপনার প্রশ্নের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন? হাসনা বেগম। ওয়ার্ডিং থেকে হাসনা বেগম। জি আপনার প্রশ্ন করুন প্লিজ। জি আমার প্রশ্নটা হলো, আমার একটা সিমেন্টের বাসা বানাইছি, ফ্ল্যাট আর কি। ফ্ল্যাটটা আমি একতলা 20 তারিখ হয়ে দাম কিটা কিটা লাগবো বাজেস্টার সবটাই মোহনটা দিকে কিটা লাগবে। আপনার বাসা না ফ্ল্যাট? জি আপনার ফ্ল্যাট না বাসা? এটা বাসা কি বানাইছি, ফ্ল্যাট। একটা ফ্ল্যাট আমি 20 তারিখ হয়ে দিতাম। ওকে, কিটা কিটা লাগবো ওখানটা আমি জানতাম পাইলাম। এখান জায়গার মালিক কে আপনি? জি হাসনা, যে জায়গায় বাসা আছে জায়গার মালিক কে? আপনি? জি জি। তো কয়তলা বানাইছেন? জি 2 তলা। তো
একতলা চাইরা বেশি লিতা এই তো জি 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 তখন বেশি তো যেন লড়া পাইছেন নি জি তে তো এটা নিয়ম হইল লড়া ইটা হলতা করতা আপনি বাংলাদেশও গেলে কিন্তু আমার কিতা কিতা লাগবে কিন্তু উদ্দেশ্য বিটি ওকে আমার আইডি বানাইছি না দুটার আইডি যে নিতে বানাইছি না আপনি দেশও যাওয়াও আসেনি আপনার জি আছে ওকে তে উনতে থাকা ধন্যবাদ হাসনা বেগম আসসালামু আলাইকুম আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন আসসালামু আলাইকুম জি নেক্সট আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনারা জি কে বলছেন কোথা থেকে বলছেন জি লন্ডন থেকে বলি নামটা বলেন প্লিজ মিসেস সেন মিসেস হুসেন হোসেন মিসেস হোসেন আপনার প্রশ্ন করুন প্লিজ প্রশ্ন হলো আমার পারো পটনি করতে কিতা কিতা লাগে ওকে আর কোনো প্রশ্ন জি না পটনি আমার ছেলে হলতের নামে জায়গা আমার নামে আমরা পাওয়ার পটনি বানাইতাম চাইলাম খান নামে নিতে হবে। ওকে কার নামে দিতে চান পাওয়ার অফ অ্যাটর্নি আমার ছেলে বলতে আমার নামে দিতে চায় ওকে কিতা কিতা লাগবে আর কি ওখান ধন্যবাদ আপনাকে জি নেক্সট কলার যিনি লাইনে আছেন আপনাকে একটু অপেক্ষা করতে হবে আমরা এই প্রশ্নগুলো জমা হয়ে গেছে এর উত্তর দিয়ে আবারও আসবো আপনার প্রশ্ন নেব বিশেষে আমাদের চতুর্থ কলার মিসেস বেগম লন্ডন থেকে প্লিজ যায়েন না ভাইরা বোনেরা আমরা এগুলো উত্তর দিয়ে আপনারা সকলের সাথে কথা বলবো এখন রহমতের দিন ব্লেসিং দিন আজকে থেকে শুরু হয়েছে ঈদের পরের দিন পর্যন্ত চলবে তাই একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ সবার সাথে কথা বলবো কলার নম্বর 4 মিসেস বেগম লন্ডন থেকে অ্যাপ্লাই করছেন বড় পিকুলিয়ার কেস আমি কইছি আপনি খুব খেয়াল করে শুনেন জানো তান হাজবেন্ডর আগে বউ আছিল বাচ্চাইনও আসেনি দেশ তাইন পেনশনার মানুষ গিয়া বিয়া করছেন ও বইন রে মিসেস বেগম রে এখন তান জামাইয়ে শাড়ি দিছেন বাচ্চা একটা ছেলে একটা আছে দেশ হকটারে আনবার লাগি ফি ওইবার করছেন ফি ওইবার কিতার লাগি বলে আমি এন্টি ক্লিয়ারেন্সর পয়সা দিতাম পারতাম না আপনি এইটা হইল সুসাইডাল নিজরে হত্যা করার মতন এটা কাজ করছেন আপনি কারণ ফি ওইবার জেনারেলি ও দেশও কোনো অ্যাপ্লিকেশন ওইলে ফি ওইবার করা হয় আপনারে 5 মাস পর্যন্ত অপেক্ষা করাইয়া তারা কইছে ওটা দেখা ইটা দেওয়ার পরে আমি জানি আপনার এটা নেগেটিভ আইব সঠিক আইতো না কারণটা কিতা পয়লা নম্বর হইল মেইনটেনেন্স কোনো বাচ্চারে যদি আনতে হয় তাইলে ও দেশ যথেষ্ট ইনকাম আছে বইন দেখানি লাগে এখন আপনার হাজবেন্ডেরও ইনকাম নাই আপনারও ইনকাম নাই আপনি কইরা ফি ওইবার আপনি ও যে ডাকাত যে ফিস দিতে হয় ওটাও আপনি দিতে পারতেন না 2 লাখ না 2.5 লাখ টাকা তো একটা যদি তারা ফি ওইবার দেয়ও তাইলেও আপনার বাচ্চারে আনতে পারতেন না কারণ কিতা যে বাচ্চার আপনি কইছেন তার বাপ দেশও আছে যে মুহূর্তে হাই কমিশনে জানবো যে আপনি আপনার বাচ্চারে আনতে চাইরা আর তার বাপ বাংলাদেশে আসেন এক বাচ্চার উপরে মার জেলা রাইট বাপর ওলা রাইট এখন বাপ থাকা অবস্থায় আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার বাচ্চা আনতে পারতেন না আমি দেখি আর আপনার এই কেসটারে আপনি মেস করে লিছেন হাবড় জাবড় করে লিছেন খিচুড়ি বুঝেননি সকলতা দিয়া এখন ওলা আছড়া করিয়া ওলা করে লিছেন আপনি খিচুড়ি আপনি যে একটা কর্তা আমরা ঔষর একটা মূল মন্ত্র 3, 2, 1 একজন 2 জন 3 জন লয়ারের কাছে দেখা আপনি আইসেন ওদেশ বুড়া মানুষে বিয়া করি আনছেন আর আপনি মনে করেন আপনি যারা আইসেন ওলা মনে হয় আপনার ফুয়ারে মানি লইবা এখানে বহুত আইন কানুন আছে আপনি কোনো লয়ারের কাছে ফেস টু ফেস আপনি অ্যাডভাইস নৌকা যেন খইয়া দিছে যে খরচে ফি হইবার কথা এটাও এটা দায়নে চাইলে ফড়িয়া এবেটা
অ্যাডভাইস দিছে আপনারে সঠিক লয়ারে আপনারে এই অ্যাডভাইস দিতে পারে না আপনি সঠিক লয়ার হলোর গেছে গিয়া 1 2 3 জনের কাছে অ্যাডভাইস লোকা পয়সা বেশি আর খরচ করার আগে হইছে নি জি এরপরে কলার ছিলেন হাসনা বেগম ওকে লেটস গো টু হাসনা বেগম দিন থেকে জি হাসনা বেগম করছেন ওয়ার্ডিং থাকি কইরা তান একটা জায়গা আছে সিলেট শহরের মাঝে জায়গার মাঝে গড় বানাইছেন 4-5 তলা বানানির ফাউন্ডেশন আছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরও বানাইছেন একটা বাসা 2 তলাত বানাইছেন একটা বাসা যে কোনো কারণে চাইরা 2 তলার বাসাটা বেশি লইতা বইন হাসনা আপনারে আমি জিজ্ঞাইছি আপনি বাংলাদেশও যাইতানি আপনি পাওয়ার অফ অ্যাটর্নির ইটা চিন্তা ভাবনা করেন না জানো গত 2 বছরে আমি পাওয়ার অফ অ্যাটর্নির লাগি দৌড়াদৌড়ি করিয়া আমি সিনিয়র ব্যারিস্টার হিসাবে আমার 2 কাপ পানি খাওয়াইছে তারা তারপরেও পারছি না ফাইনাল করতাম আপনি যখন দেশও যাইতা বেচতে হয় হন গিয়া সহজভাবে সাব রেজিস্ট্রারের অফিসে গিয়া আপনি একটা বেশি আইতে পারবা আপনার কোনো অসুবিধা হইতো না আর এখান থেকে দেইনতে আষাঢ় খাইয়া পড়বা থ্যাংক ইউ ভেরি মাচ জি এরপরে মিসেস হুসাইন 3 জনই মহিলা লন্ডন থাকি মিসেস হুসাইনে একই ধরনের প্রশ্ন করা যে আমার ফুয়াইন্তর নামে আমরা জায়গা ওখানে আমার ফুয়াইনতে দিতা আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করিয়া বারিস্টার সাহেব কিতা লাগবো আপনি মেহরবানি করিয়া ও যে ট্রাভেলিং এজেন্ট সকল আছে এরার গেছে একটু জিকাইন জানো কিতা লাগবো তারা কইয়া দিব আপনার বাচ্চাইন্তর পাসপোর্ট লাগবো প্রুফ অফ অ্যাড্রেস লাগবো তারপরে একজন কোয়ালিফাইড লয়ারে পাওয়ার অফ অ্যাটর্নি বানাই দিতে হইব আপনার নামে তারপরে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হইব আপনার হাই কমিশনের লগে হাই কমিশনের বেসমেন্টও গিয়া আপনার সকল ফুরতারে লইয়া পাসপোর্ট সহ 1 তারিখ দিব তারা ও তারিখে গিয়া দস্তখত করতা হাই কমিশনও যে বদলুক কাউন্টারও থাকে বিশেষ করে পাওয়ার অফ অ্যাটর্নির যে বদলুক হি যে নাইস গাই বালা মানুষ আছে বুঝাই বাজাইয়া অকলতা দিব 2 নম্বর একবারে করতো নাই তারপরেও দরকার হয় আপনি একদিন জানো হাই কমিশন গিয়া জানিয়ে আইন জানো যে খিলা করতে হইব থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আমরা আমাদের হাতে প্রশ্ন ছিল আমরা উত্তর দেওয়া হয়ে গেছে দর্শক আবারও আমরা প্রশ্ন নেব কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি লন্ডন থেকে বললাম না এই নামটা বলেন প্লিজ নাম মিস্টার সাইদ মিয়া মিস্টার সাইদ মিয়া জি সাইদ আপনার প্রশ্ন করুন আমার প্রশ্ন হলো আমার বিশেষ দশটা বড় হয়েছে এবং বাজারটা সাহেব তাকে কিছু আমার সালাম দেব আর আমি একটা প্রস্তাব চাইতাম আর কি এখন আপনার পেলের উপর আমার ইন্টারেস্ট হতো আর কি অফিস হল আমি যাইতাম বাজার হতাম তারপরের প্রশ্ন আপনাকে বলে রাখে সাইদ মিয়া আপনার যদি ওনার সাথে যোগাযোগ করতে হলে আমাদের অনুষ্ঠান শেষে এই নাম্বারেই ফোন করলে আপনি অফিসের নাম্বার পেয়ে যাবেন এরপরে প্রশ্ন করুন আপনার আচ্ছা থ্যাংক ইউ তো প্রশ্ন হইল আপনার বয়স কম আর আমি আপনার সরপাইকা হইয়া মানি যে কোনো হাল হচ্ছে বুঝতে পারতে করা লাগে ডেফিনেটলি আমি বয়স সলিসিটার কাছে তার মানে পালা সলিসিটার নাই আমি তো বিগত বেশিটা এটা হলো আমার বয়স মতো হলো আমি টেনশন আছে যখন আমার ফ্যামিলির লোক আমার কানেকশন নাই 13 বছর হয়েছি আমি 10 বছর হয়ে যাচ্ছে এখন আমার শরীরও ধরে দিচ্ছি বয়স কত হয়েছে জি আপনার সাইদ সাহেব আপনার এক্স্যাক্টলি বয়স কত বয়স মনে হলো 70 গেছি ওকে এখন তো তারিখ তো দেখে তার মোটা নাই চিন্তা করি আর সবই বলে আমি তার আমি তার পাকলা দিয়ে মোটাম না তাই বয়স করে হতো আনতে পারবো মনে হলো 26-50 হচ্ছে আর আমি জানলাম এখানে আপনি ফ্যামিলির সাথে নাই আপনি ফ্যামিলির সাথে নাই ইসলাম ধর্ম তো বয়স নবীজি আর মা আয়েশার বয়সও বহুত বেশ কম আছিল আবার নবীজি আর বিবি খাদিজার মাঝখানেও বহুত বেশ কম আছিল আপনি তো শর্মাইবার কিতা আছে
বিয়া শাদি করতে হয় যে কোনো বয়সর যে কোনো পূর্ণবয়স্কর যে কোনো শরীরে বিয়া করতে পারেন। এখন আপনার প্রশ্নটা হইল যে আমি বিয়া করলে আনতাম পারবনি, এই তো? এখন আমার কোকা আপনি কইছেন আপনার ওয়াইফ আর কোনো আসইন এন লোকে কিলা ছাড়াছাড়ি হয়ে গেছে নি? জি ডিভোর্স হয়ে গেছে 13 বছর। ডিভোর্স হয়ে গেছে নি? এন লোকে ডিভোর্স হয়ে গেছে নি? না 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 ছাড়ি দিছি, ও দেখান কইরা আপনার কথার মাঝে ফাঁক আছে। আপনি কইরা ছাড়ি দিছি ইসলামিক্যালি আপনার তালাক কইয়া ছাড়ছেন। আপনার হোম অফিসে রেকর্ড আছে? হোম অফিসে নাই, কোর্টও গিয়া ডিভোর্স সার্টিফিকেট পাইছেন নি? তাইলে আপনার ছাড়া হইল কিলা? এই নখন তো আপনার বউ রইছেন। আর আপনি আবার বিয়া করার এই মাতো মাথইন না জানো আপনি হেন্ডে যত জি ওকে কিতা করতে আমি কইয়া দিব, ঠিক আছে? জি সাইদ মিয়া, আপনার ওই যে কি রেটে পেনশন পান সেটাও আমাদের জানা হলো না। কোনো অসুবিধা নেই, তারপরে আসল ওখানে একটি জীবে। জি আপনি শুনতে থাকুন, আমাদের বেশ জি। সো আমাদের একজন কলার আরো কিছু প্রশ্ন নেব, জি তার আগে যেতে হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে। দর্শক আমরা বিরতিতে যাব এবং বিরতি থেকে এসে আপনারা যারা লাইনে আছেন অপেক্ষা করুন, আমরা আসবো এবং আপনাদের কল নেব এবং পরে আমাদের ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সাথেই থাকুন। আর আজকে আমরা পাওয়ার অফ অ্যাটর্নির বিষয়ে অনেকগুলো প্রশ্ন পেয়েছি। জি জি। সো আমরা অনেকবার আমাদের অনেক অনুষ্ঠানে পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারে বলেছি। সো দর্শক আমাদের আগের অনুষ্ঠানগুলো দেখলে দর্শক সংক্ষিপ্ত বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রশ্ন উত্তর অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আমরা সাইদ মিয়ার কল নিয়েছি, এবার আমরা পরবর্তী কল নেব এবং ধীরে ধীরে আমরা প্রশ্ন উত্তর দিকে যাব। এবার আমাদের সাথে একজন কলার আছেন। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি আমি বার্মিংহাম থেকে বলছি, নুরুল আমিন আমার নাম। নুরুল আমিন, আপনি কেমন আছেন? জি আমি ভালোই আছি, আপনাদের নিয়মিত অনুষ্ঠান দেখি আমি। আমাদের কি আজকের ওপেনিং রিমার্ক দেখার সুযোগ হয়েছিল? জি জি আমি তখন ছিলাম না, আমি একটু লেটে আসি, এখন ঢুকছি। ওকে ধন্যবাদ, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হলো, আমি জানুয়ারি 21 তারিখে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি ইনডিফিনিট লিভের ভিসা এক্সটেনশনের জন্য। তো এখন পর্যন্ত আমার কোনো ইয়েতে কোনো কিছু খবর টবর পাইছি না, এই জন্য আমি ফোন দিয়েছি। ওকে, শুনতে থাকেন। নেক্সট কল। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আর প্রশ্ন হলো এটি, যদি আমার তো এই ইনডিফিনিট লিভ পাওয়ার পরে আমি কার্ড নিচ্ছি, কার্ড চেঞ্জ করি, নো পাবলিক ফান্ড, এটা চেঞ্জ করি আমি ওই এটা কি আচ্ছা আপনি পাবলিক ফান্ড ক্রেডিটের পয়সা, কিছু পয়সা ইয়ে করতেছি, বেনিফিট পাইতেছি। ওকে ধন্যবাদ। আমরা বেস্ট সাহেব আপনার প্রশ্ন পেয়ে গেছেন, আপনি শুনতে থাকুন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ইজলিটন থেকে ঘুরাইছি, মোহাম্মদ। হ্যালো মোহাম্মদ। আমার প্রায় একটা ডিভোর্স হয়ে গেছে, হেজুন সাথে ম্যারেজ করে তোমরা পদ্ধতি কমিশন লাভ করি। জি আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, আপনি আবার আসুন, দয়া করে আবার আসুন প্লিজ। জি নেক্সট কল। আসসালামু আলাইকুম। হ্যালো জি কলার, আসসালামু আলাইকুম। আমরা আপনার টিভিতে আমাদের কথাই শুনতেছি। আসসালামু আলাইকুম। কলার কি শুনছেন? জি কলার কি শুনছেন? আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবার ফোন দিচ্ছি, আমি আপনি বলছিলাম 21 তারিখে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে। আপনি কে বলছেন? জি আমি নুরুল আমিন, বার্মিংহাম থেকে বলছি। জি জি বলেন।
ওই যে আমি তো বললাম যে 21 তারিখে জানুয়ারি 21 তারিখে এটা তো বলে ফেলছেন, তো আমরা উত্তর দিব আপনাকে। যে আমরা প্রশ্ন পেয়েছি, আপনার প্রশ্ন পেয়েছি। আচ্ছা আপনি আর আরেকটা প্রশ্ন হয়েছিল যে ওই প্রশ্নটা তো দিতে পারলেন না, দেখলাম লাইন কাটি গেল। কি চান? জি বলে ফেলুন। আমি ওই এই নো পাবলিক ফান্ড উঠে আমি পাবলিক ফান্ডের জন্য আমি ইয়ে করছি আর একটু কিছু করে পয়সা পাইছি আমি। এখন কোনো কিছু কোনো এফেক্ট হইনি আমাদের। এটা কি আপনার এটা কি 10 ইয়ার রুটে ছিল না 5 ইয়ার রুটে ছিল? 10 ইয়ার্স রুটে। তো আপনি 10 বছর পুরা করে ফেলছেন? না না না, আমি মাত্র ডিসেম্বর করছি 3 মাস या 30 মাস হয়েছে। কোথা থেকে আসার? জি কোথা থেকে আসার? মাত্র 30 মাস আগে আসছেন নাকি? না না না, আমি ভিসা পাইছি, লিকুইড মানি পাইছি, পাওয়ার পরে এখন ভিসা প্রথম এক্সটেনশন করতে। ওকে ওকে, প্রথম এক্সটেনশন হয়েছে, ঠিক আছে। আপনি প্রথম এক্সটেনশন জন্য অ্যাপ্লিকেশন করছি, কোনো কিছু জানা কিন্তু না। আপনি কথা শুনেন নুরুল আমিন সাহেব, আপনাকে ভিসা দিল তারা 10 ইয়ার রুটে দিল, আর আপনি 30 মাস যাইতে না যাইতে আপনি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করে দিলেন, এটা কেমন কথা? না 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 না, আমি আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশন করছি না, ভিসা এক্সটেনশনের জন্য করছি। আইএলআর এর জন্য আপনি তো প্রথমে বললেন আইএলআর এর জন্য করছেন আপনি। না না না, তাহলে ওটা অন্যকে বলতে পারবো না না, আপনিই বলছেন। আমরা এই কারণে কোনো কিছু বললে কেউ, আপনি দেখবেন ওইটা আপনি কালকে গিয়া রিপিট ইয়েটা দেখেন। দেখি। আচ্ছা ঠিক আছে নুরুল আমিন, আপনার প্রশ্ন এবার আমরা পরিষ্কার হয়েছে আমাদের কাছে, আপনি শুনতে থাকুন। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? My name is Mohammed. I called earlier on, but I'm clear now. One of my brothers is married here and he's divorced. Does he need to get permission from the first wife to get married to a second wife? So you are divorced and you want to marry again. You are asking us to say that if you need to get the permission from your first wife. Is that what you're asking? Yes, sir. Yeah. Okay, Mohammed. Have you got the divorce from the English court here? No. I'm British. Yeah, you are British, but I'm saying, have you got divorce from your first wife from London court, any family court? Yes, sir. You have got the decree absolute certificate? Yes, sir. So now you are saying that if you want to marry second time, do you still need to get permission from your first divorced wife? Yeah? Yes, sir. I'm a bit confused. You can explain it to me. Okay. I'll explain to you. All right. Thank you so much. Thank you, Mohammed. দর্শক আপনারা অনেকেই প্রশ্নের জন্য অপেক্ষায় আছেন, একটু লাইনে থাকতে হবে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি তারপরে। জি, নুরুল আমিন ভাই ফোন করেছেন বার্মিংহাম থেকে, বলতেছেন জানুয়ারি 25-এ ফার্দার সেকেন্ড এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ফিঙ্গারপ্রিন্টও দিয়েছেন, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে প্রথমে নো রিকোর্স টু পাবলিক ফান্ড কন্ডিশন ছিল, এটাকে উঠে ফেলছেন, ওইটাকে বলে কন্ডিশন চেঞ্জ অফ কন্ডিশন অ্যাপ্লাই করে। ব্যারিস্টার আমাদের সাইদ মিয়ার সপ্তম কলা, আচ্ছা এটা দিয়ে দিচ্ছি, এটা যখন বলে ফেলছি তাহলে দিয়ে দেবো পরে, সরি অ্যাবাউট দ্যাট। তো ব্যারিস্টার সাহেব আমরা একটু বিরতিতে যাব। বিরতি যাবেন? বিরতি থেকে এসে আবার আমরা 7 নম্বর থেকে শুরু করব। দর্শক আবারও সময় হলো বিরতি যান না আপনারা, বিরতি থেকে এসে আপনাদের দর্শক বিরতির আগে আমরা আপনাদের প্রশ্ন নিয়েছি, এবার আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং তারপর আমরা যারা লাইনে আছেন আপনাদের প্রশ্ন নেব, একটু অপেক্ষা করতে হবে। জি বিশেষে আমাদের সপ্তম কলা ছিলেন সাইদ মিয়া, লন্ডন। জি মাশাআল্লাহ, সাইদ মিয়া সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ইলফোর্ড লন্ডন থেকে ফোন করা, ওইটা আপনি পেনশনার মানুষ, 70 আপ হয়ে গেছে আপনার বয়স, ওয়াইফ বাচ্চাইন সকলো আসলাই দেশ, কিন্তু বর্তমানে ওয়াইফের লগে বহুত দিন হয়ে গেছে কোনো সম্পর্ক নাই, ওইটা ছাড়ি দিছি। অর্থাৎ আপনি ইসলামিক্যালি যে তালাক কইয়া একটা দিন, এটা আপনি শেষ করছেন, কিন্তু আপনি এই দেশও থাকতে হইলে সাইদ সাহেব
আপনি যতক্ষণ পর্যন্ত কোর্টের অর্ডার হয়েছে না অত পর্যন্ত আপনি এখনও ম্যারিড রয়েছেন। তো কথা কিতা দাঁড়াইল এই দেশও আপনি ব্রিটিশ সিটিজেন হইয়া বা এই দেশের তাকনেওয়ালা হইয়া আপনি পলিগামি করতে পারেন না, 2 বিয়া করতে পারেন না। আপনার যদি ওয়াইফে পারমিশন দেন তারপরেও পারেন না। যত সময় পর্যন্ত ফ্যামিলি কোর্ট থেকে আপনি ডিভোর্স নিচ্ছেন না। আপনি বিয়া করতে বাংলাদেশ যাওয়া বিয়া করকা গিয়া কোনো অসুবিধা নাই। এজ ডিফারেন্স ডাজন্ট ম্যাটার আন্ডার ইসলামিক ল, এমনকি ইংলিশ লরও। কিন্তু আপনি যদি এই দেশও আনতে হয় তাইলে আপনার আগর বিয়া শেষ না করিয়া আপনি আনতে পারতেন না। আপনি কইরা আমার বাচ্চা কাচ্চা আসেন, ফুয়াইন আসেন, ফুডিন আসেন, ইতা কিতা কইবা। আরে 25-30 বছর ধরে বহু লোকের কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রীদের সম্পর্ক এটার কোনো কিছু নাই। এখন খালি নামমাত্র আমার ফুরুতার মা এখান খোয়াইতে কোনো মানে নাই। জানেন কোরআন শরীফের মাঝে সাইদ সাহেব আল্লাহ রব্বুল আলমিনে কইন যে তোমাতানোর যে পার্টনার বেটাইনতেরে কইরা বেটিনতেরে কইরা ফয়লা আমি তোমাতানোর মাঝে জালা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। প্রথমে স্বামী স্ত্রীর মাঝখানো ভালোবাসা থাকে, প্রেম থাকে, অ্যাফেকশন, লাভ থাকে। আর যে সময় একটু মুরব্বী হয়ে গেলে গিয়া 60, 70, 80 হয়ে গেল, তখন হি ভালোবাসারে আমি দয়া আর মায়া দিয়া আমি বদলাইয়া দেই। এখন যদি এই দয়া আর মায়া আমরা কমিউনিটির বহুত মহিলা সকল আছেন, মনে করেন বেটা বুড়ো হয়ে গেছে নি, ইগুর আর কোনো দরকার নাই, আমার নাতি নসা, আমার ফুয়া, আমার ফুড়ি, এটা ভেরি রং। আল্লাহ কইরা যে তুমি তাই দেওজনের মাঝখানো একটা মায়া আর দয়া, 2 নম্বর দয়াটা থাকতো। এখন আপনি কইরা আপনার ওয়াইফের লগে দয়াও নাই, সপ্তাহ শেষ হয়ে গেছে, তাইলে কাগজ এখন বার করিয়া আপনি বিয়া করকা, ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই কাজের মাঝে বরকত দিব। আমি আর আপনার ইনকামের কথা জিজ্ঞাসি না, ইনকাম ফেলেও আপনি হি বিয়া রাখিয়া কোনো কিছু করতে পারতাম না। আই এম ভেরি সরি, আপনারা যদি আরও ভালো একটা উত্তর দিতাম পারতাম তাইলে ভালো হইতো, কিন্তু হি ওয়াইফরে রাখিয়া কিচ্ছু করতে পারতাম না যতদিন দুনিয়াতে আসেন বা ডিভোর্স দিছেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন নুরুল আমিন ভাই বার্মিংহাম থেকে ফোন করেছিলেন। উনি বলছে যে প্রথমে ভিসা পেয়েছিল 30 মাসের 2.5 বছরের, সেকেন্ড ওইটাতে দিয়েছিল তারা নো পাবলিক ফান্ড, পরে আবার চেঞ্জ অফ কন্ডিশন করে ওইটাকে পাবলিক ফান্ড নেয়ার জন্য এটা অ্যালাউ হয়েছে। আপনার চিন্তার কোনো কারণ নাই, তারা যদি দিয়ে থাকে আপনি পাবলিক ফান্ড নিতে পারেন। তাইলে এইটাতে জানুয়ারি মাসে ফিঙ্গারপ্রিন্ট দিছেন, এখন 6 মাস হয়েছে, এটা কোনো ব্যাপার না। আমি 2 বছর পরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ডিসিশন পাচ্ছি না। হোম অফিসে আজকে এক এমপির মারফতে এমপির ইমেলটা পেলাম, ওরা বলতেছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে কমপক্ষে 1 বছর লাগবে। আরে বাবা, আমাদের সিলেটি ভাষায় বলে লাঠি আনার আগে কিলেই শেষ। এর কারণে আপনি ধৈর্য ধরতে হবে। আপনার স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা ওয়াইফকে নিয়ে একসাথে আছেন, যেদিন আসুক বেনিফিটও তো পাচ্ছেন, তাহলে এত রাশ কেন, এত তাড়াহুড়া কিসের? সবর করেন, ইনশাআল্লাহ আল্লাহ খবর নেবে। আমাদের ইজলিংটনের ইয়াং ম্যান মোহাম্মদ, our brother young man Muhammad, he is saying that he is divorced with his partner, with his wife. He has got the decree absolute final order from the family court. Family court থেকে দেন ফাইনাল অর্ডার ফাইলিছেন। এখন মনে মনে কইরা এক ওয়াইফ লোকে তো শেষ হয়ে গেছে, তা আমি আরও বিয়া করতাম। বারিশা সাহেব, do I need to get permission from my previous wife? No, brother Muhammad. Once decree absolute is done, she is a foreigner to you. You don't need anything from her. You are free to marry any woman in the whole world. I wish you best of luck, Muhammad. Thanks for participating in our program, Law and Justice. Thank you and be happy. থ্যাংক ইউ বেস্টার সাহেব। আমরা আমাদের দর্শক, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন ছিল, শেষ হয়েছে। এবার আপনাদের যারা লাইনে আছেন আপনাদেরকে আর অপেক্ষায় রাখতেছি না। কে আছেন? সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তানিয়া, আমি হোয়াটসঅ্যাপ থেকে কইতাম। কিতা সামি? তানিয়া। তানিয়া। জি তানিয়া, আপনার প্রশ্ন করুন।
আমার প্রশ্ন আসলো আর কি তা আমি 2 বছর আগে মানে 2 বছরের ভিতরে ওয়ার্ক পারমিটে আসলাম ওখানে আমি কিটা সুইচ করতাম চাইলাম চার আরো ওখানে আমি কিটা আমার ডিপেন্ডেন্ট লয়া সুইচ করা লাগবো নি না অটোমেটিক হয়ে যাব আমার লগে না তানিয়া মানে হোয়াইট চ্যাপেল দেখো তা হয় হোয়াইট চ্যাপেল আমার চেম্বারও হোয়াইট চ্যাপেল হয়তো সিনবাই মার্কেটের মাঝে আন্ডারগ্রাউন্ডের ঠিক উল্টা দিকে আমার চেম্বার আপনি কি জাত ওয়ার্ক পারমিটে আসলে তানিয়া আমি এটা সেলস এক্সিকিউটিভ আসলাম অনলাইন বিজনেস আর কি অনলাইন বিজনেস নিয়ে তো এখন আর এখানে কাম করতে পারে না জব নাই মনে হয় নাই নি জি জি তো এখন আপনার কথা হইলো আপনার হাজবেন্ড জেনুইন হাজবেন্ড নি না 2 নাম্বারই করিয়া পয়সা দিয়েছিল না না জেনুইন হাসা কথা কইল আর আমরা কাছে জি জেনুইন বাচ্চা না শুননিতে না আমি প্রেগন্যান্ট 4 মান্থ ও মাশাআল্লাহ কংগ্রাচুলেশনস তো এখন আমি কইয়ার আমি এই প্রশ্নটার উত্তর দিলাই না সুজা সুজা দেওয়া যায় তানিয়া আপনি যদি ওয়ার্ক পারমিট অন্য কোনো স্পন্সরের কাছে ওয়ার্ক পারমিট ফাইন কেয়ারার বিষয়ে ফাইন তো আপনি যদি সুইচ করেন তো এই সুইচের লগে একটা কলাম আছে পার্টনারের ও পার্টনারের আপনার হাজবেন্ডর ডিটেলস দিলেন যদি তো তান আর কোনো কিছু বদলানি লাগতো না আপনার ভিসার ভিত্তিতে তাইনও ভিসা ফাইলিবা বুঝছেন আপনার ওই না যদি তাইলে হি ইজ ইন ট্রাবল আর চেষ্টা করি দেখেন না কেন আপনি যেহেতু মাদার টু বি আপনি আম্মা হয়ে যেতে হয় বাচ্চার আপনার হাজবেন্ডে সুইচ করিলেন না ওয়ার্ক পারমিটও যদি তাই প্রপার ইংলিশ জানেন হাজবেন্ড হয়ে গেলে তো আরও ভালো হইল খাতাইন কাম করবা ইসলামিক্যালিও ভালো আমরা দিন ইসলামে হয় বিয়া করার বাদে বেটায় বেটিরে খাওয়াইতো বেটিয়ে বেটারে খাওয়াইতো না হ্যাঁ আমরা তো ব্রিটিশ আইন অনুসারে বেটিন আর বেটাইন সমান কিন্তু আন্ডার ইসলাম যে সময় কবুল হইবায় তখন 3 জিনিস ফরজ হয়ে যায় বেটার লাগি বেটিরে খানি দেওয়া 1 নম্বর বেটিরে খাফড় দেওয়া 2 নম্বর আর 3 নম্বর শুকনা বেটিরে বাসস্থান দেওয়া এর কারণে আপনি বাচ্চারে কনসেন্ট্রেট করো আর আপনার হাজবেন্ডে দিলা ওয়ার্ক পারমিটও থ্যাংক ইউ ভেরি মাচ আরেকটা প্রশ্ন আসলো ও তানিয়া গো হেড মানে আমি তো আইসি স্কিল ওয়ার্কারও আমি কি তো কেয়ারারও যাইতাম ফার্মুনি আমি কিতা কইলাম তো বল খাওয়ার বাদে কেয়ারারও যাইতে পারবা যে কেয়ারিং এজেন্সিজ একটা যে কেয়ার হোমস একটা ওটার যদি স্পন্সরশিপ লাইসেন্স থাকে ইউ ক্যান গো উইথ দ্য পারমিশন অফ দি হোম অফিস হোম অফিসের লগে যোগাযোগ করিয়া হোয়াট ইউ নিড তানিয়া বুঝাদার আপনি এখানে বাচ্চা মানুষ ইউ নিড অ্যাডভাইস ফ্রম এ লয়ার যারা আপনারে আনিয়া দিছে তারার লগে যোগাযোগ করবকা বলে তো আমি চাই আর সুইচ করতাম ফার্মনি তারা এটা সপ্তাহ করে দিব একটা লয়ারের বেশ কাম না একটা দালালর কাম বা এজেন্সির কাম আমরা কইতে কইলাই দালাল এজেন্সির লগে যোগাযোগ করকা যারা আপনার এই দেশে আনিয়া দিছে তারা এটা আপনার করিয়া দিব কথা বুঝা গেছে নি তানিয়া জি বুঝছি তো থ্যাংক ইউ কইলাতে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ কত সুন্দর উত্তর দিলাম থ্যাংক ইউ একটা ফাইনা যদি কি বলেন কথা শেষ হয় না উনি বলছেন থ্যাংক ইউ ধন্যবাদ তানিয়া আপনার প্রশ্নে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম কে সম্ভবত আমরা আমাদের শেষ করলাম যে তানিয়া ওয়ার্ক পারমিটের বিষয়টা ওয়ার্ক পারমিটের বিষয়টা আমাদের একটা দোয়া আছে তো দোয়াটা বলে ফেলুন জি ভাইরা এবং বোনেরা আমার মুরব্বিয়ানে কারাম যারা দেখতেছেন স্বাস্থ্য আল্লাহর একটা নিয়ামত কোন সময় কার কি হয় নোবডি নোজ তো আমার জামান ভাইয়েরই 2 জন কলিগ একসাথে 2 জনেরই ক্যান্সার হয়ে গেছে আমি আপনারা কইমু একবার তা কুল হু আল্লাহ শরীফ পড়কা 1 মিনিট এরা লাগি একটা দোয়া করতাম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ তুমি সব ডাক্তারের বড় ডাক্তার ইয়া আল্লাহ আমার জামান ভাই 2 কলিগ 2 জনেরই ক্যান্সার হয়ে গেছে রব্বুল আলামিন তুমি চাইলে ক্যান্সার কেন আরো বড় কোনো অসুখের
সুস্থতা করে দিতে পারো। আল্লাহ তোমার দারুস শিফা থেকে আমাদের এই রুগীদেরকে এবং যারাই হাত উঠাইছেন রোগ নিয়ে সবাইকে তুমি রোগ মুক্তি দান করো। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি জামান ভাই কি বলতেছেন? ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আপনার সাথে শেয়ার করেছিলাম, আপনি অত্যন্ত কাইন্ড। না এটাই তো আমরা একজনে আরেকজনকে দোয়া করলে আল্লাহ খুশি হয়। দোয়া করেছেন, জি আল্লাহ আপনাকেও জাযা দান করুন। আর আজকের রাত কি রাত, আজকের যে স্পেশাল 10 দিন, এই 10 দিনের প্রথম দিন দোয়া তো কবুল হবেই অত্যন্ত মোবারক রাত। আল্লাহ আমাদের দোয়া এবং সকলের দোয়া কবুল করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে আপনাদের আর কল নেব না। আমাদের এই অনুষ্ঠান আবারও আগামীকাল সকাল 9টায় 9:30 পুনঃপ্রচারিত হবে একই চ্যানেলে। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই অনুষ্ঠান এনটিভি ইউরোপের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখার সুযোগ রয়েছে। আপনারা সেখানে দেখতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, একটা কমেন্ট করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন, এবং কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। জি সবার, আপনারা যে যেখান থেকে দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।